অপকর্মের জন্য নির্বাচনে দেরি কিংবা না হওয়ার পক্ষে কিছু মানুষ মেনে নেবে না বিএনপি, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। ডিসেম্বরের মধ্যেই ভোট চায় জামায়াত, বললেন আমির। নির্বাচনের আগে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে পারে, পুলিশকে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোট সুষ্ঠু করতে বাহিনীর নিরপেক্ষ ভূমিকার তাগিদ। লন্ডন থেকে বেগম জিয়াকে দেশে ফেরাতে প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসা শেষে আসতে পারেন মেয়ের প্রথম সপ্তাহে। এবং IMF এর কাছে $120 কোটি বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। চতুর্থ পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড়ের আশা অর্থ উপদেষ্টার। শুল্ক ইস্যুতে চলছে আলোচনা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। কিছু মানুষ নিজেদের অপকর্ম চালিয়ে যেতে দেরিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে গণসংযোগে অংশ নিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না। আলাদা এক অনুষ্ঠানে মির্জা ফখরুল দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানানোর পাশাপাশি মিছিল, মিটিং ও গণসংযোগে ব্যস্ত বিএনপি। ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে কর্মশালা করছে দলটি। মঙ্গলবার নিজ এলাকা ঠাকুরগাঁও সদরের চিলারং ঘুন্টিপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংযোগে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, কিছু মানুষ নিজেদের অপকর্ম চালিয়ে যেতে দেরিতে নির্বাচন চায়, তাদের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। গত 15 বছর মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করলেও বিএনপির নেতাকর্মীরা দল ছাড়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। কিছু কিছু মানুষ চেষ্টা করতেছে নির্বাচনটা দেরি হোক, না হোক। কেন? এটা না হলে ওদের সুবিধা, ওরা আরো দুষ্কর্ম করতে পারবে, আরো চুরি চামারি করতে পারবে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিব, দলটাকে আরো সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করব। এর আগে মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ করেন মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, গুজব ছড়িয়ে একটি শ্রেণী দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। নেতাকর্মীরা অন্যায় করলে জনগণ আওয়ামী লীগের মতো ছুড়ে ফেলে দেবে মন্তব্য করে মির্জা ফখরুল দলের ভাবমূর্তি রক্ষায় জ্যেষ্ঠ নেতাদের সচেতন থাকার আহ্বান জানান। এই এলাকাতে কিন্তু ওরা এই কথাটা তুলছে না। সুন্দর দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ডিসেম্বরে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথা ঠিক থাকে কিনা সেটা জামায়াতে ইসলামী দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দ্রুত দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি। মৌলভীবাজারে বিভিন্ন পেশাজীবী ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন জামায়াত ইসলামীর আমির। নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকা মৌলভীবাজারের কুলাউড়ায় দাওয়াতি সভার ব্যানারে বিভিন্ন পেশাজীবী ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় সভা করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার সফর ঘিরে মঙ্গলবার সকাল থেকেই ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দেশের সমসাময়িক বিষয়ে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের কুকর্মের প্রতিশোধ নিতে মরিয়া নয় জামায়াত। দল ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গঠন হবে। প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি ডেকে আনতে পারে না। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে, সত্যিকারের অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। দলের নিবন্ধন দ্রুত ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রত্যেক পরিবারের সন্তানকে সরকারি চাকরি সহ দায়িত্ব নেয়ার আশ্বাস দেন জামায়াতের আমির। এবার রাষ্ট্র বহন করতে বাধ্য। আমিনুল ইসলাম, সময় সংবাদ, মৌলভীবাজার।
নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভোট সুষ্ঠু করতে বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা তার। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধন করে এই নির্দেশনা দেন ডক্টর ইউনূস। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান রাখা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিপিএম, পিপিএম পদক প্রদান করেন। খুব ভালো লাগছে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচারী আমলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অন্যায় আদেশ পালনে বাধ্য করায় জনরোষের শিকার হয়েছে পুলিশ। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা, পুলিশের সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশ দেন ডক্টর ইউনূস। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। নির্বাচনের আগে সময়টা অনেক কঠিন সময়, আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই হবে ভোট। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মানুষের অধিকার প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নারী ও শিশুর প্রতি সংবেদনশীল হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। একটা সুশৃঙ্খল সমাজ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আমাদের সবাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জন আকাঙ্ক্ষা পূরণে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নেয়ার আহ্বান তার। আর ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক, আর সংস্কার প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর। 5 কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনা নিয়ে ঐক্যের জন্য সকাল 10টায় সাইফুল হকের নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 10 সদস্যের প্রতিনিধি দল যোগ দেয় বৈঠকে। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষা নয়, গণতান্ত্রিক সংগ্রামের লক্ষ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একসঙ্গে পথ খোঁজার চেষ্টা করছে সবাই। রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে সকলে মিলে, সকলে একত্রে বসে কথা বলতে পারছি, পথ খুঁজবার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য এক, যেন আমরা প্রকৃতপক্ষেই রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়াটা শুরু করতে পারি। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জানান, 166টি প্রস্তাবনার মধ্যে 121টিতে একমত তার দল। আন্তরিকভাবে তারা যে কাজ করছেন, তাদের কাজের গতিটা তারা বাড়াতে পারলে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই জাতীয় ঐক্যমত্য কমিশন তার কাজটাকে সম্পন্ন করে 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে সেই নির্বাচনে আমরা যেতে পারি। এ সময় রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ জানান তিনি। যেভাবে নীতিগতভাবে তারা করিডোর দেবার তারা সিদ্ধান্ত নিয়েছেন, এর সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নটা সরাসরি যুক্ত। ভবিষ্যতে এটা আরেকটা গাজা বা ফিলিস্তিন হয়ে ওঠে কিনা, এরকম একটা আশঙ্কা অনেকের মধ্যে সেখানে আছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়ার পর গত 20 মার্চ দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উপযুক্ত সময়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, করিডোর ইস্যুতে জাতিসংঘ বা অন্য কারো সঙ্গে আলোচনা হয়নি সরকারের। তবে জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ গ্রহণ করলে
লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ। প্রেস সচিব আরও বলেন, বর্তমান বাস্তবতায় রাখাইনে ত্রাণ পাঠানোর একমাত্র কার্যকর পথ বাংলাদেশের মধ্য দিয়ে, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, সরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। উপযুক্ত সময়ে দেশের অংশীজনদের সঙ্গেও আলোচনা করা হবে। ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও আজারবাইজান। কূটনৈতিক সম্পর্কের ৩৫তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আজারবাইজানের উপ পররাষ্ট্রমন্ত্রী এলনুর মাম্মাদভ। এ সময় কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে সম্মত হয় দুই দেশ। আজারবাইজানকে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, খুব সহজেই শিল্প কারখানার জন্য দক্ষ লোক পাওয়া যাবে বাংলাদেশে। ডক্টর ইউনূস আজারবাইজানে দূতাবাস ও সরাসরি বিমান চালুর বিষয়েও জোর দেন। উপ পররাষ্ট্রমন্ত্রী ২০২৫ সালের জুলাই মাসে আজারবাইজানে অনুষ্ঠিত হতে যাওয়া অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ১৭তম শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে দেশটির রাষ্ট্রপতির একটি আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। আগামী সংসদ নির্বাচনের সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের সুযোগ দিতে চায় ইলেকশন কমিশন। এজন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে অংশীজনদের সঙ্গে সেমিনারে ইসি সচিব বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন কমিশন। প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার পদ্ধতি চূড়ান্ত করতে অংশীজনদের নিয়ে সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে এই আয়োজনে রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক সহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। সেমিনারে স্বাগত বক্তব্যে নির্বাচন কমিশন সচিব বলেন, গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর ইসি। বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী দিনের জন্য একটা ভালো, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা নির্বাচনকে দেখতে চাই উৎসব মুখর পরিবেশে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে উল্লেখ করে সিএসি রাজনৈতিক দলগুলোর সমর্থন প্রত্যাশা করেন। দেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা, লেভেল অফ এডুকেশন সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে which will all end in futility. All exercises will end in futility যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। প্রবাসীদের ভোটদানের বিভিন্ন পদ্ধতি উপস্থাপন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রক্সি ভোটেই সবচেয়ে ভালো বিকল্প। বেশিরভাগ রাজনৈতিক দলের প্রতিনিধিও প্রক্সি ভোটের পক্ষে মত দেন। আমরা প্রথমে ইলেকশন কমিশনে প্রক্সি ভোটিং উই আউটরাইটলি রিজেক্টেড ইট। পরে যখন গবেষণা করতে গিয়ে দেখি যে আমাদের ইট ইজ আ ভেরি গুড সলিউশন প্রোভাইডেড উই অ্যাকসেপ্ট ইট। আমরা এটাকে টোটাল বাদ দিতেও বলি নাই, গ্রহণ করতেও বলি নাই, এর ব্যাপারে ডিসকাশন করে আমরা আমাদের মতামত দিব। যদি প্রক্সি ভোটিং হয়, সেই প্রক্সি ভোটিংয়ের অনেকগুলা ড্রব্যাক আছে, অনেকগুলা ক্ষেত্র আছে যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য। সেই জন্য আমরা জানিয়েছি যে এই বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে। যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, ধরনটা সবচেয়ে সাশ্রয়ী হবে, সেরকম ধরনের এবং সহজলভ্য, সহজবোধ্য এরকম একটা প্রস্তাব 15ই মে পর্যন্ত রাজনৈতিক দল এ বিষয়ে ইসিকে মতামত জানাতে পারবে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে মেয়ের প্রথম সপ্তাহে 2 পুত্রবধূকে নিয়ে আসতে পারেন তিনি। এদিকে বিএনপির চিঠির পরিপ্রেক্ষিতে লন্ডন থেকে বেগম জিয়াকে দেশে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতের কাজ চলছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। চলতি বছরের 7 জানুয়ারি ঢাকা ছেড়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত লাখো মানুষের ঢল নেমেছিল নেত্রীকে বিদায় জানাতে। দীর্ঘ অপেক্ষার পর যখন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন তিনি, তখন দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন সুস্থ হয়ে যেন দেশে ফিরতে পারেন বেগম জিয়া।
8 জানুয়ারি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবার মা বেগম জিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানান। ছেলেকে 7 বছর পর কাছে পেয়ে জড়িয়ে ধরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 4 মাস ধরে লন্ডন ক্লিনিক ও ছেলের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। আগামী মাসের প্রথম সপ্তাহেই তার দেশে ফেরার কথা জানা গেছে বিএনপি সূত্রে। তারা বলছেন 4 মে ঢাকায় ফেরার কথা বেগম জিয়ার। এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরতে কাতার এম্বাসির কাছে আবেদনও জানিয়েছেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূও এবার একসাথে ঢাকায় ফিরবেন বলেও জানিয়েছেন পারিবারিক একটি সূত্র। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামীর সঙ্গে দেশ ছাড়ার 17 বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফেরার কথা শোনা যাচ্ছে ডাক্তার জোবায়দা রহমানের। এদিকে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বেগম জিয়াকে দেশে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করার কাজ করছে মন্ত্রণালয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানে ফ্ল্যাটের সন্ধান মেলায় জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। ঘূর্ণিঝড় রোধে বি স্ট্রং নামের 1900 কোটি টাকার একটি প্রকল্পে অস্বাভাবিক দাম নির্ধারণের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান। তবে এলজিইডি কর্মকর্তাদের বাধার মুখে পড়তে হয় গণমাধ্যম কর্মীদের। আমাকে উপর থেকে যে নির্দেশ দিয়েছে আমি ওটাই করতেছি। অভিযান শেষে দুদক জানায় 4টি ল্যাপটপ কিনতে 11 লাখ টাকা সহ প্রতিটি যন্ত্রাংশ কেনাকাটায় বেশি দাম ধরার প্রমাণ মিলেছে। ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছিল। এলজিইডিতে দুর্নীতি বিরোধী চলমান অভিযানের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহাপরিচালক। এনফোর্সমেন্ট অভিযান শেষে টিম তারা প্রতিবেদন দাখিল করবেন, সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশান 1-এর 7 নম্বর রোডে একটি ফ্ল্যাটের সন্ধান মেলায় আদালতে জব্দের আবেদন করে দুদক। পরে আবেদন মঞ্জুর করে প্রশাসক নিয়োগের আদেশ দেন আদালত। সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা হস্তান্তর স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। মামলা হয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে 10 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও 8 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করে অগ্রিম বিল তোলা এবং রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে একসঙ্গে 36 জেলার এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। এ সময় বিভিন্ন প্রকল্পের নথি তল্লাশি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে দুদকের সাঁড়াশি অভিযান। এনফোর্সমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার খুলনার বটিয়াঘাটা উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে যান দুদক কর্মকর্তারা। এ সময় নানা প্রকল্পের খোঁজ খবর ও আর্থিক নিরীক্ষা তদারকি করেন। ঠিকাদাররা ঠিকমতো কাজ না করে অগ্রিম উত্তোলন করেছেন এবং বাস্তবিত কাজে অনিয়ম দুর্নীতি ঘটেছে। তো মূলত এই সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক খুলনা থেকে আমরা আজকে এনফোর্সমেন্ট টিম এসেছি। রাজশাহীতে এলজিইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পে 9-6 এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ পায় দুদক। এরই জেরে জেলা সমন্বিত কার্যালয়ের 4 সদস্যের একটি দল এলজিইডির কার্যালয়ে যান। এ সময় নির্বাহী প্রকৌশলীকে বিভিন্ন প্রকল্প নিয়ে জেরা করেন। ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই অগ্রিম বিল তোলা এবং রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তদন্তে ময়মনসিংহেও অভিযান চালায় দুদক। এছাড়া অভিযান চালানো হয় চট্টগ্রামেও। একই অভিযোগে নারায়ণগঞ্জ, জামালপুর, পঞ্চগড় সহ 36 জেলায় মঙ্গলবার অভিযান চালিয়েছে দুদক। ওমর ফারুক, সময় সংবাদ। বাজেট সহায়তা হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর কাছে $1.2 বিলিয়ন চেয়েছে বাংলাদেশ। IMF এই প্রস্তাবের সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
ঋণ সহায়তার চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ ছাড়ে IMF ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানান উপদেষ্টা। কৃষি, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের 13টি প্রস্তাব নিয়ে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বসে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা সম্প্রতি তার যুক্তরাষ্ট্র সফরের সফলতা তুলে ধরেন। 3টি বিষয়ে চুক্তি সইয়ের কথা জানিয়ে বলেন, বাজেট সহায়তা হিসাবে IMF এর কাছে $1.2 বিলিয়ন চেয়েছে বাংলাদেশ। 3টা চুক্তি সই করেছে, আপনারা জানেন। $650 million বে টার্মিনাল, $200 million সেফটি নেট এবং এই যে রেজিলিয়েন্স প্রজেক্ট, আর $100 million ওপেক ফান্ড, সেটা প্রাইভেট সেক্টরের জন্য। আমরা রিচিং টুয়ার্ডস এগ্রিমেন্ট, সো ওইটা আমরা আশা করি আমরা ওইটাতে কিছুদিনের মধ্যে আমরা এগ্রিমেন্ট হবে, ওইটা 1.2 বিলিয়ন। আর এইটা হলো বাজেট সাপোর্ট। যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG আমদানিতে ওয়াশিংটন প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। তুলার ব্যাপারে আমরা বন্ডেড ওয়্যার হাউস করার কথা বলেছি, ওদের সাথে এনার্জি ডিভিশনের সাথে কথা হচ্ছে LNG আমরা আনতে পারি কিনা। ওরা দে আর ইন্টারেস্টেড ইলেকট্রিক গুডস, জেনারেটর, এগুলো। আরেকটা জিনিস ওরা, আমি বলছি তোমরা LNG টার্মিনাল করতে যাচ্ছে, আমরা জানেন মাতার বাড়িতে একটা করবো, ওরা বলছে LNG টার্মিনাল করো না কেন। রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবিলায় আমদানি রপ্তানি বাড়ানো সহ কৌশলগত নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান উপদেষ্টা। বাংলাদেশের আমাদের ইস্যু হলো এঙ্গেজমেন্ট, কথাবার্তা বলবো, ওরা কিছুটা রাজি হবে, আবার কিছুটা রাজি, এটা না করলে একটা ছোট দেশ একটা বড় দেশের সাথে কোনোদিন পারে না। ট্রেড নেগোসিয়েশন ইজ এ ভেরি ডিফিকাল্ট জিনিস। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিষয়ে বাংলাদেশ কোনো তর্কে জড়াবে না বলে জানান অর্থ উপদেষ্টা। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিটেলিয়েশনারি কথাবার্তা না বলা, চ্যালেঞ্জ না করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা। প্রথম দিনে সৌদি আরব গেল 10টি ফ্লাইট। ঢাকাতেই 2 দেশের ইমিগ্রেশন হওয়া সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন মুসল্লিরা। হজযাত্রার প্রথম দিন সকাল থেকেই আশকোনা হজ ক্যাম্পে এভাবে প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা। অভিজ্ঞরা শেখাচ্ছেন প্রতারক থেকে বাঁচার উপায়, পরামর্শ দিচ্ছেন কার্যক্রমের। আর যাদের ফ্লাইটের সময় হয়েছে তারা ছুটছেন ইমিগ্রেশনে, সেখানে কাজ শেষে অপেক্ষা উড়াল দেয়ার। এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই 2 দেশের ইমিগ্রেশন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ইনশাআল্লাহ আমরা কোনো সমস্যার সম্মুখীন হই নাই। আমাদের কোনো জটিলতা, কোনো বাধার সম্মুখীন কোনো কিছু আমরা এখনো পর্যন্ত উপলব্ধি করিনি। তবে ভিসা জটিলতায় প্রথম দিনের ফ্লাইট মিস করার অভিযোগ করেছেন কেউ। আমাদেরকে 2টা পাসপোর্ট, 2টা টিকিট ধরাই দিয়েছেন এবং স্ত্রীর ভিসাটা হয়েছে, স্বামীর ভিসা হয়নি। আমার ভিসা হয়েছে, আমার শাশুড়ির ভিসা, আমার স্ত্রীর ভিসা হয় নাই। আইটিতে যোগাযোগ করছি, উনি বলছেন যে এই পাসপোর্টে আছে আমার কাছে, কিন্তু এটার ভিসা এখনো হয়নি। এবছর কোনো এজেন্সি কাজ না করে গা ঢাকা দেওয়ার সুযোগ নেই বলে জানান পরিচালক। যাদের ভিসা হয়নি তা সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি। প্রিভিয়াস সফটওয়্যারের যে কয়েকটি ভিসা আন্ডার প্রসেসে ছিল, সেইগুলোকে প্রসেস করতে তাদের একটু সময় লাগছে, কিন্তু নতুন যতগুলো আবেদন যাচ্ছে এগুলো কিন্তু দ্রুত নিষ্পত্তি হয়ে যাচ্ছে। আমরা মনে করছি যে এবছরে কোনো এজেন্সি কিন্তু এইভাবে গা ঢাকা দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। আমরা এবার হজ ব্যবস্থাপনায় সরকার যে পদ্ধতিটি করেছেন, যদি আমরা প্রত্যেকে যা যা জায়গায় দায়বদ্ধ থাকি, এরকম সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবছর হজযাত্রায় 87,100 জনের মধ্যে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন 64,280 জন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সুষ্ঠুভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। এরই মধ্যে পবিত্র হজ উপলক্ষে বিদেশি হজযাত্রীদের সেবা প্রদানের জন্য 17টি কোম্পানিকে লাইসেন্স প্রদান করেছে দেশটি। এই কোম্পানিগুলোর মাধ্যমে এবছর প্রায় 12 লাখের বেশি বিদেশি হজযাত্রীকে সেবা প্রদান করা হবে। আরও জানাচ্ছেন আরিফুর রহমান। সাম্প্রতিক বছরগুলোতে হজ সেবাদান খাতে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 2 বছর আগে সৌদি সরকার নতুন নীতিমালা বাস্তবায়ন করে, যার ফলে জাতীয়তার বাধ্যবাধকতা ছাড়াই সৌদি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো হজ সেবায় অংশ নিতে পারছে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, লাইসেন্সপ্রাপ্ত সব কোম্পানি ইতোমধ্যে হজযাত্রীদের সেবার জন্য নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে। মনোনীত কোম্পানিগুলোর মধ্যে 2টি প্রতিষ্ঠান 1,55,000 এর বেশি এবং আরও 2টি প্রতিষ্ঠান 1,46,000 এর বেশি হাজিকে সেবা দেবে।
লাইসেন্স প্রাপ্তির জন্য প্রতিষ্ঠানের 5 বছর মেয়াদী নবায়নযোগ্য লাইসেন্স থাকা বাধ্যতামূলক করেছে দেশটি। এছাড়া মালিকানার ক্ষেত্রেও সৌদি নাগরিকের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রতি 1 লাখ হাজির জন্য কমপক্ষে 50 লাখ সৌদি রিয়াল মূলধন থাকতে হবে। চলতি বছরের হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হবে। স্মার্ট বুক, ই পাস এবং ই গেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাজিদের আগমন ও প্রস্থান প্রক্রিয়া আরও সহজ করা হবে। এছাড়া ভুয়া বিজ্ঞাপন ও প্রতারণা রোধে সৌদি সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে হজ প্যাকেজ গ্রহণ না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। গত বছর প্রায় 18 লাখ মুসলিম পবিত্র হজ পালন করেন, যাদের মধ্যে প্রায় 16 লাখ ছিলেন বিদেশি। চলতি বছরও প্রায় সমপরিমাণ বা এরও বেশি হাজির অংশগ্রহণের আশা করছে সৌদি কর্তৃপক্ষ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। জনগণের সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় সরকার থেকে প্রভাবমুক্ত রাখতে হবে। মঙ্গলবার রাজধানীতে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার শক্তিশালী করতে ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সেজন্য নির্বাচন পদ্ধতির পরিবর্তনের পরামর্শ তাদের। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম। এতে অংশ নেন বিএনপি, জামায়াত ইসলামী, গণসংহতি আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। সভায় স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব ও দুর্নীতি সহ বেশ কিছু সীমাবদ্ধতা চিহ্নিত করে দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় 6টি সংস্কার প্রস্তাবনা দেয় গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম। এ সময় উঠে আসে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের নানা দিক। সত্যিকার অর্থে মানুষ সার্ভিস পাবে কি কি জিনিস নিশ্চিত করলে, এটার দিকে আমরা দেখেছি যে আসলে এখনকার যে বিদ্যমান কাঠামো সেখান থেকে এটা সম্ভব হয় না। বিকেন্দ্রীকরণের এই সুবিধাটা কিন্তু যদি আমরা জনগণকে দিতে চাই, তাহলে স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে দিয়েই সেটা যত ম্যাক্সিমাম পসিবল দেওয়া যায়। দেশের যে কোনো ধরনের উন্নয়ন নারীদের বাইরে রেখে করা সম্ভব নয় বলে মত দেন নারী নেত্রীরা। মেয়েরা যাতে ওই কম্পিটিটিভ মেন্টালিটিও মেয়েদের মধ্যে থাকে এবং তাদের প্রেজেন্সটাও যাতে প্রতিটা ক্ষেত্রে ইনশিওর হয়। আমাদের তো ইচ্ছা করে আমাদের একটা এলাকা থাকুক, আমরা পর্যায়ক্রমে সেই এলাকাটাকে আমরা একটা ডেভেলপ পর্যায়ে নিয়ে যাব। জনগণের সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় সরকার থেকে প্রভাবমুক্ত রাখতে হবে বলে জানান বক্তারা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন, কারণ স্থানীয় নির্বাচন, স্থানীয় প্রতিনিধি না থাকার কারণে এখন জনগণ সবচেয়ে বেশি সাফার করছে। এমন একটা ব্যবস্থা প্রবর্তন করা যায় কিনা যে আমাদের ঔপনিবেশিক মানসিকতা বেরিয়ে আসার জন্য এই আমলারাই জনগণকে স্যার বলবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব স্তরে সরাসরি ও নির্দলীয় ভিত্তিতে নির্বাচন আয়োজনের পরামর্শ দেন বক্তারা। মৌলিক সংস্কার হবে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে থামছেই না শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে চাঁদাবাজির ঘটনা। বিদেশি নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করে, না পেলেই গুলি করছে সন্ত্রাসীরা। শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে চাঁদা চেয়ে না পেয়ে 1 মাসের ব্যবধানে মোহাম্মদপুরের আবাসন ব্যবসায়ের প্রতিষ্ঠানে 2বার গুলি করেছে সন্ত্রাসীরা। এমন ঘটনায় আতঙ্কে শাহছড়ি রোডের বাসিন্দারা। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন এলাকাবাসী। ইমনের পাশাপাশি এই ঘটনায় নাম এসেছে আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালেরও। রাজধানীর মোহাম্মদপুরের শেরশাশুড়ি রোডের 75/B নম্বর বাসায় আসে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহী দুজন। মোটরসাইকেল থেকে নেমেই কোমর থেকে অস্ত্র বের করে নিচতলার ফ্ল্যাট লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। একই জায়গায় গত 24 মার্চ 3 জন মোটরসাইকেল আরোহী এসে নিচতলার একটি কক্ষে ঢুকে 2 রাউন্ড গুলি করে। সেই দৃশ্য আবার ফোনে ভিডিও করে তারা। আসছে আমার বলতেছে, তুমি কি দারোয়ান? আমি হ, এই কথা কই বাইক করেই বাইক করানোর সময় তো আমি আর কোনো কথা নেই, দুধ দিছি। দুধ দিয়ে আমার কথা স্যারে অফিসে স্যারে সেভ করা লাগবে। তো এটি মূলত চন্দ্রিমা মডেল টাউনের পরিচালক মনির আহমেদের অফিস। তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী ইমন পরিচয়ে বিদেশি নম্বর থেকে ফোন করে 50 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয় 4 দিন পরে গুলির ঘটনা ঘটে। ঈদের বকশিস হিসাবে চাইছে, ইমন চাইছে। আমি বললাম যে ইমন যদি চায় আপনি কে? বলছে আমি ইমনের ছোট ভাই, তাহলে ইমনকে ফোন করতে বলেন। তখন বলতেছে আপনি বেশি বুঝেন। এটা 20 তারিখে আমাকে চাইছে, 24 তারিখে ইফতারের পর আমার নিচে এসে গুলি করে গেছে।
পরপর এমন ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে এলাকাবাসী। আতঙ্কের উপরে আছে, কারণ প্রশাসন কি করতেছে না করতেছে সেটাও বুঝতেছি না। প্রশাসনের কি দায়িত্ব, প্রশাসন তো এগুলা দেখার দরকার। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে চাঁদা চাওয়া হলেও ঘটনায় জড়িত এক আসামি জাভেদকে গ্রেফতারের পর আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের নাম উঠে আসে। এতদিন বাকি আসামিদের গ্রেফতার করতে না পারলেও পুলিশ বলছে জড়িত সবাইকে আনা হবে আইনের আওতায়। এর আগে তো যে মোটরসাইকেলটা ব্যবহার হয়েছিল সেই মোটরসাইকেলটা উদ্ধার করা হয়েছে এবং একজন আসামি গ্রেফতার করা হয়েছে। পুলিশ কাজ করছে, অন্যান্য সংস্থা যেমন ডিবি কাজ করছে। হ্যাঁ, আমরা সবাই আন্তরিক এই আসামি গ্রেপ্তারের বিষয়ে। অপরাধ বিশ্লেষকরা বলছেন একই প্রতিষ্ঠানে দুইবার গুলির ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। পুলিশ যে এটা মনিটরিং করতে পারছে বা শীর্ষ সন্ত্রাসীদের অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করতে পারছে সেই দৃষ্টান্ত কিন্তু আমরা দেখছি না। 5 আগস্টের পর জামিনে বের হওয়া সন্ত্রাসীদের যথাযথ নজরদারির অভাবেই চাঁদাবাজির ঘটনা কমছে না বলেও মত বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে মাটির নিচে পাওয়া 200 কেজি ওজনের মর্টার শেল ডিসপোজালের সময় বিকট শব্দে বিস্ফোরণে বেশ কিছু বাড়িঘরের ক্ষতি হয়েছে। গজারিয়ায় মেঘনা তীরের আড়ালিয়া গ্রামে মঙ্গলবার রাত 8টার দিকে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এ সময় একটি গাড়ি ভাঙচুর সহ 4 পুলিশ সদস্যকে মারধর করে ওয়াকিটকি কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে গ্রামবাসীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের বিকট শব্দে অর্ধ শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় মারা গেছে 3টি গবাদি পশু। সোমবার আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে মাটি কেটে আইল বানাতে গিয়ে একটি মর্টার শেল উদ্ধার করা হয়। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় পাল্টা প্রতিক্রিয়ায় নিরাপত্তা বাহিনীকে যে কোনো পদক্ষেপ নেয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক প্রতিবেদনে এই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনাপ্রধান সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার শীর্ষ ব্যক্তিরা যোগ দেন। বুধবার দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী। এদিকে চলমান উত্তেজনার মধ্যে আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করায় সেনাবাহিনী তা ভূপাতিত করে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। টানা চতুর্থবারের মতো জয়ের ধারা অব্যাহত রাখল কানাডার লিবারেল পার্টি। সব শঙ্কা উড়িয়ে দিয়ে অবশেষে জয়ের মুকুট মাথায় উঠল মার্ক কার্নির। বিজয় বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো সম্পর্ক পুরোদমে বদলে ফেলার প্রতিশ্রুতি দেন তিনি। বিজয়কে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই উদযাপন মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে। এই উল্লাস যেন ট্রাম্প প্রশাসনের মুখে চপেটাঘাত। বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি হাল ধরছেন কানাডার। বিজয়ী নেতাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 343 আসনের মধ্যে 163 আসনে জয়লাভের মাধ্যমে দুই প্রতিদ্বন্দ্বী পিয়েরে পলিয়েভ্রো ও জাগমিত সিংকে হারান কার্নি। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন মোট 172টি আসন। নির্বাচনে জয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করে কার্নি বলেন, মার্কিনদের হাত ধরে গড়ে ওঠা মুক্ত বাণিজ্য অর্থনীতির দিন ফুরিয়ে এসেছে। ক্ষমতায় এসে দ্রুত ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথাও জানান তিনি। ট্রাম্পের সঙ্গে বৈঠকে দুইটি স্বাধীন দেশের অর্থনীতি ও পারস্পরিক নিরাপত্তার সম্পর্ক নিয়ে আমি আলোচনা করব। তবে মূল কথা এটি যে মার্কিনরা আমাদের কাছ থেকে যতটুকু নিতে পারে তার চেয়ে আমরা নিজেদের আরো অনেক বেশি কিছু দেওয়ার ক্ষমতা রাখি। আসন্ন দিনগুলো চ্যালেঞ্জিং হলে আমরা একসঙ্গে তার মোকাবিলা করব। বিশ্লেষকরা বলছেন, মার্ক কার্নির এই জয়ের পেছনে বড় একটি ভূমিকা পালন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার প্রাথমিক পর্যায়ে যেখানে পলিয়েভ্রোর প্রতি ভোটারদের সমর্থন বাড়ছিল, শেষ মুহূর্তে সেখানে মোড় ঘুরে যায় কার্নির দিকে। ট্রাম্পের আগ্রাসনের প্রতিবাদে কার্নির দৃঢ় অবস্থান ও তার বিরুদ্ধে কথা বলে ভোটারদের মন জয় করে নেন তিনি। আর তাতেই বাজিমাত। এর আগে গত মাসে ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কানাডার সরকার হিসেবে কনজারভেটিভদের তুলনায় লিবারেলদের দেখতেই বেশি পছন্দ করবেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বাংলাদেশের মহান স্বাধীনতার 54তম বার্ষিকী উদযাপনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস যেন পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।
বিদেশের মাটিতে অন্যতম বৃহৎ এ আয়োজন নজর কাড়ে বিদেশিদের। পবিত্র রমজান ও ঈদের কারণে এবারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয় স্থানীয় সময় ২৬ ও ২৭ এপ্রিল। শত শত প্রবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিক অংশ নেন বর্ণাঢ্য আনন্দ উৎসবে। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের প্রতিবেদন। সড়কে রিকশা, বিশাল আকৃতির লাল সবুজ পতাকা, ঘোড়া, মোটরসাইকেল, শহীদ মিনার, স্মৃতিসৌধ, রয়্যাল বেঙ্গল টাইগার দেখে মনে হবে ঢাকার রাস্তা। তবে বাস্তবে যুক্তরাষ্ট্রের নান্দনিক শহর লস অ্যাঞ্জেলেসের ব্যস্ততম সড়কের চিত্র এটি। দেশীয় বাহারি পোশাক আর সাজ, বাংলা দেশত্ববোধক ও নানা গানের সুরে মুখর পুরো এলাকা। এভাবেই বিদেশের মাটিতে নেচে গিয়ে স্বাধীনতা উৎসবে মেতে ওঠেন বাঙালিরা, তুলে ধরেন তাদের জাতীয়তা ও সংস্কৃতি। প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস বাফলা 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান আকর্ষণ ছিল তাদের ঐতিহ্যবাহী 18তম বাংলাদেশ ডে প্যারেড। লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত ব্যস্ততম 2টি সড়ক বন্ধ রেখে টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই প্যারেডে অংশ নেন শত শত প্রবাসী বাংলাদেশি ও ভিনদেশিরা। আকাশে হেলিকপ্টার আর মোটর শোভাযাত্রা নজর কাড়ে সবার। এটা প্রতি বছরই আমরা করি এবং নতুন প্রজন্মের কাছে আমরা এটা ছড়িয়ে দিই যে বাংলাদেশকে তুলে ধরি যে আমাদের স্বাধীনতা দিবস। এটা সুন্দর আমেরিকান এখানে করতেছেন, রাস্তাঘাট বন্ধ করে বাংলাদেশকে বাঙালি দেশকে তুলে ধরতে পারতেছেন এখানে। রোববার বিকেলে প্যারেড শুরু হয় লিটল বাংলাদেশ এলাকার 3rd ও নরম্যান্ডি স্ট্রিট থেকে, যা ভারমন্ট সড়ক হয়ে ভার্জিল মিডল স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মেলা, আলোচনা সভা, বাফলা পদক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে শনিবার উদ্বোধন করা হয় 2 দিনের এই উৎসবের। প্রায় বছর 15 আগে এই শহরের এই এলাকাকে লিটল বাংলাদেশ এলাকা হিসেবে ঘোষণা করে মার্কিন প্রশাসন। তারপর থেকে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলেস বাফলা। বাংলাদেশিদের এ মনোমুগ্ধকর আয়োজন দেখে বলতেই হয় যুক্তরাষ্ট্রের মাটিতে এই যেন একখণ্ড বাংলাদেশ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। মোহামেডানকে শিরোপার স্বাদ নিতে দিল না আবাহনী। লিগের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে উৎসব করল আকাশী নীলরা। মিরপুরে অলিখিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের 6 উইকেটে হারিয়ে হ্যাটট্রিকের সঙ্গে 24তম শিরোপা ঘরে তুলল তারা। টস হেরে আগে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 240 রান করে মোহামেডান। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 4 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে আবাহনী। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন আকাশী নীলদের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আবাহনীর দাগহীন একটা শিরোপা। গেল 15 বছরে বোর্ড থেকে সুবিধা নেয়ার অজস্র অভিযোগ উঠেছিল আকাশী নীলদের বিরুদ্ধে। ক্ষমতার পালাবদল হলেও বদলায়নি চ্যাম্পিয়ন মানসিকতা। সময়টা কঠিন। 5 আগস্ট পরবর্তী দল গঠনই বড় চ্যালেঞ্জ ছিল ধানমন্ডি জায়ান্টদের। কমেছে বাজেটও, তবে কমেনি শিরোপা জয়ের ক্ষুধা। ঢাকা লিগে অব্যাহত আবাহনীর শ্রেষ্ঠত্ব। টানা 3য় আর সব মিলে 24তম ট্রফি ঘরে তুলল আকাশী নীল। তাই তো এই ট্রফিটা নিয়ে উৎসবটা লম্বা হলো হান্নান সরকারের দলের। সুসময় কাজে লাগাতে পারল না মোহামেডান। বিতর্ক সঙ্গী করে সাদা কালোদের ট্রফির আক্ষেপ বাড়ল। হতাশার ছাপ মাহমুদুল্লাহর কাণ্ডে। ম্যাচ হেরে যাওয়ায় গ্যালারিতে থাকা নিজ দলের সমর্থকের কটূক্তিতে তেড়ে গেলেন সিনিয়র ক্রিকেটার। নিরাপত্তাকর্মী আর ক্লাব কর্তারা থামান রিয়াদকে। অথচ শিরোপা নির্ধারণী উন্মাদনার ম্যাচের শুরুটা একেবারে খারাপ ছিল না। 50 রানের উদ্বোধনী জুটি রনি তালুকদার আর তৌফিক খান তুষারের। মৃত্যুঞ্জয় ভাঙেন সেই জুটি। অধিনায়কের দায়িত্ব পালন করা রনি খেলেন 45 রানের ইনিংস। মোহামেডানের ইনিংসে ছোট ছোট জুটি হয়েছে ঠিকই, কিন্তু সেট হয়ে লম্বা করতে পারেননি ইনিংস। ফরহাদ হোসেন ফিরে যান 42 রানে। হঠাৎ যখন উইকেট পতন তখন হাল ধরেন মাহমুদুল্লাহ। যদিও শুরুটা ছিল ধীর গতির। অন্য প্রান্তে আরিফুল খেলেন আক্রমণাত্মক। 2 ব্যাটারের 50-র পরও 240 রানের বেশি তুলতে পারেনি মোহামেডান।
মাঝারি পুঁজিতে দারুণ লড়াইয়ের সম্ভাবনা তৈরি করেছিল মোহামেডান। প্রথম ওভারেই শাহরিয়ার কমলকে ফিরিয়েছেন ইবাদত। পারভেজ ইমনও খেলছিলেন দারুণভাবে, তবে থামেন 28 রানে। মেহরাব দ্রুত ফিরলে 77 রানে 3 উইকেট হারায় আবাহনী। জিসান আলম ধাক্কা সামাল দেন, খেলেন 55 রানের ইনিংস। ঘরের ছেলে ঘর সামলেছেন। মোসাদ্দেক হোসেন সৈকত হাল ধরেন মোহাম্মদ মিথুনকে নিয়ে। শত ঊর্ধ্ব জুটিতে দলকে জয় উপহার দেন প্রায় 10 ওভার বাকি থাকতে। মিথুন অপরাজিত থাকেন 66 রানে আর সৈকত 78 রানে। জয়ের উৎসবে মাতে আবাহনী। তারকা নির্ভর দল গড়েও শিরোপার স্বাদ পাওয়া হলো না মোহামেডানের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। লীগের 24তম শিরোপা, তারপরও চলতে প্রিমিয়ার লিগের ট্রফি আবাহনীর কাছে বিশেষ। পরিবর্তিত পরিস্থিতিতে দলটির ক্রিকেটারদের কাছে যে অমূল্য। হেড কোচ হিসেবে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে বাজিমাত হান্নান সরকারের। বলছেন সঠিক পরিকল্পনায় কাজে লাগানো, ঠিক সময়ে পেমেন্ট, দল নির্বাচনে মুন্সিয়ানা, সবকিছুই আবাহনীর এমন সাফল্যের নেপথ্যের অনুঘটক। তর্কাতীতভাবেই দেশের ক্রিকেটের সবচাইতে সফল দল ডিপিএল এর সাফল্যে যুক্ত হলো 24 নম্বর মুকুট। তবে যার অধিকাংশ ট্রফি চুরি হয়ে গেছে গেল বছর আগস্টে। তাই তো এই ট্রফিটার মূল্য মাপা যাবে না কোনো নীতিতে। এটাই তো আভিজাত্যের আবাহনী তো এমনই। তবুও প্রশ্ন রয়েই যায়, অর্থ খরচ কিংবা শক্তির হিসেবে যে দলটা হয়তো সুপার লিগে উঠতে পারলেই খুশি হতো, তারাই এবার ডিপিএল চ্যাম্পিয়ন। কি এমন জীবনকাঠির ছোঁয়া আছে আবাহনীর যা অন্যদের কাছে দৃষ্টান্ত? জাদু না, আমি আসলে কোচিং এর আগে করেছি, 9 বছর কোচিং থেকে বাইরে ছিলাম। বাট যেহেতু ক্রিকেট খেলেছি, আমি জানি যে কোচিংটা কীভাবে করতে। লেভেল 2 করেছি 2010-এ। আপনি যখন একটা খুব ভালো দল গোছালেন, যেখানে খুব ভালো প্লেয়ার নিলেন, কিন্তু আপনি ম্যানেজমেন্টের উপর সেই ট্রাস্টটা প্লেয়ারের নেই। আমি যখন একটা কথা বলবো, সেই ট্রাস্টটা যদি না থাকে, সেটা কোনোভাবেই মাঠে গুড প্রতিফলন, ভালো প্রতিফলন আনবে না। সো আমার মনে হয় যে আমার ম্যানেজমেন্টের উপর যে ট্রাস্টটা ছিল প্লেয়ারদের, সেটা সবচেয়ে বড় গুণ আমি দিতে হবে যে এই চ্যাম্পিয়নশিপের পেছনে। এই বছর কোনো কিছুই আমাদের শুরু থেকে ওইভাবেই ছিল না, সেখান থেকে আমরা একটা লিগ চ্যাম্পিয়ন হওয়া নট এ ম্যাটার অফ জোক। রিকভারি প্রসেসটার প্রতি বেশি জোর দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের হেড কোচ হান্নান ভাই আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। আমরা যেভাবে প্লেয়ারদেরকে গাইড করতে চেয়েছি এবং প্লেয়াররাও আমাদেরকে সাপোর্ট করেছে। গোটা টুর্নামেন্ট জুড়েই আবাহনী ছিল অদম্য। অঘোষিত ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে দাপুটে জয়ে যে উচ্ছ্বাস বেড়েছে আরও। ক্রিকেটারদের কাছেও এমন মুহূর্ত বিশেষ। থ্রু আউট দ্য টুর্নামেন্টই ভালো খেলে আসছিলাম, তো সবার মধ্যে ওই আত্মবিশ্বাসটা ছিল, যেহেতু যখন যার দরকার ক্লিক করছিল। পুরো টিম হিসেবে আমরা ভালো খেলতে পেরেছি। এবছর কিন্তু মোহামেডানকে নিয়ে বা অন্য টিমকে নিয়ে যতটা এক্সপেকটেশন ছিল, আমাদেরকে নিয়ে ততটা এক্সপেকটেশন ছিল না। বাট আমরা আমাদের পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করি যে আমরা বেটার টিম এবং আমাদের সবার সেই ক্যাপাবিলিটি আছে। আমরা অনেক আলহামদুলিল্লাহ টিম ওয়াইজ অনেক ভালো ক্রিকেটে খেলছি, যার কারণে আমরা চ্যাম্পিয়ন হতে পারছি। টিমের ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন যেভাবে আমাকে সাপোর্ট করছে, এটা হচ্ছে আনবিলিভেবল। সো আমার কাছে, আমি সুস্থ হওয়ার পর আমার কাছে একটাই লক্ষ্য ছিল যে আমি আমার 100% দিয়ে টিমকে চ্যাম্পিয়ন করবো এবং এই শিরোপাটা আমি তাদের উপহার দেবো। সুযোগের অপেক্ষা ছিলাম, যে যার সুযোগ পাইছে তার কাজে লাগানোর চেষ্টা করছি। আপনার জন্য শিরোপাটা কতখানি স্পেশাল? না, অবশ্যই স্পেশাল, কারণ এটা আমার ফার্স্ট চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগ। অবশ্যই এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার জন্য। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের দল গোছাতে এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে ক্লাবগুলো, যেখানে আবাহনীর এমন সাফল্য মনে করিয়ে দেয় শুধু অর্থের ছনছনানি নয়, শিরোপা জিততে আভিজাত্যের সঙ্গে থাকা চাই পরিকল্পনার সঠিক বাস্তবায়নও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অপকর্মের জন্য নির্বাচনে দেরি কিংবা না হওয়ার পক্ষে কিছু মানুষ মেনে নেবে না বিএনপি, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। ডিসেম্বরের মধ্যেই ভোট চায় জামায়াত, বললেন আমির। নির্বাচনের আগে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে পারে, পুলিশকে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোট সুষ্ঠু করতে বাহিনীর নিরপেক্ষ ভূমিকার তাগিদ। এবং দলগুলোর সঙ্গে না বসেই করিডোরের সিদ্ধান্তে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্বেগ। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, উপযুক্ত সময়ে অংশীজনদের সঙ্গে আলোচনার আশ্বাস প্রেস সচিবের। এ ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়।